শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ইতিপূর্বেকার লেসনটি তোমরা ভালোভাবে নিয়েছো এবং বাসায় বিভিন্ন যার যা কালেকশনে যে বই আছে সে বইয়ে দেখেছো এবং সিম্পল সেন্টেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। অর্থাৎ সিম্পল সেন্টেন্স কাকে বলে, কিভাবে সিম্পল সেন্টেন্স চিনতে পারো সেটা জেনেছো। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বা কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনতে পারি, কেমন? তো তার আগে আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। নাম্বার 1, we have a car made in which is made in Japan. We have a car which is made in Japan. We have a car which is made in Japan. আরো একটি উদাহরণ দেখি। When the class was over, the students stood up. When the class was over, the students stood up. Number 3, as the boy was late, he missed the class. As the boy was late, he missed the class. Number 4, we eat so that we may live. Number 5, I saw that they were making a noise. Okay. Sentence 1, we have a car which is made in Japan. এই সেন্টেন্সটিতে প্রথমত সাবজেক্ট উই, কেমন, যার সঙ্গে ফিনিট ভার্ব আছে হ্যাভ। আবার আরেকটি ফিনিট ভার্ব ইজ মেড, যার সাবজেক্ট হুইচ। সেন্টেন্স 2, সাবজেক্ট দ্য ক্লাস, যার সঙ্গে ভার্ব আছে ওয়াজ, ফিনিট ভার্ব। সেকেন্ড সাবজেক্ট দ্য স্টুডেন্টস, তার সঙ্গে ভার্ব হচ্ছে স্টুড। সেন্টেন্স 3, প্রথম সাবজেক্ট দ্য বয়, যার সঙ্গে ভার্ব ওয়াজ, এবং ওই সেন্টেন্সটিতেই আবার সাবজেক্ট হি, যার সঙ্গে ফিনিট ভার্ব মিসড। সেন্টেন্স 4, সাবজেক্ট উই, যার সঙ্গে ফিনিট ভার্ব ইট, আবারও একটি সাবজেক্ট উই, যার সঙ্গে ফিনিট ভার্ব মে লিভ। সেন্টেন্স 5, প্রথমত সাবজেক্ট আই, ফিনিট ভার্ব স, দ্বিতীয়ত সাবজেক্ট দে, যার সঙ্গে ফিনিট ভার্ব ওয়ার মেকিং। তাহলে এই 5টি সেন্টেন্সের প্রত্যেকটিতে আমরা
দুটো করে সাবজেক্ট এবং দুটো করে ফিনিট ভার্ব পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা মনে রাখতে পারো যে সিম্পল সেন্টেন্সে আমরা কেবল একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব পেয়েছিলাম, কিন্তু এই সেন্টেন্সগুলোতে আমরা একাধিক সাবজেক্ট এবং ওই সাবজেক্টের সঙ্গে রিলেটেড আরেকটি করে ফিনিট ভার্ব। আমি আগেই বলেছিলাম যে একটি সেন্টেন্সে যত বেশি সাবজেক্ট থাকবে, যতগুলো সাবজেক্ট থাকবে, ততগুলো ফিনিট ভার্ব থাকবে। কারণ কোনো ফিনিট ভার্ব সাবজেক্ট ছাড়া অচল, অর্থাৎ কোনো সাবজেক্ট ফিনিট ভার্ব ছাড়া অচল। তাই যদি এখানে 3টি করে সাবজেক্ট থাকতো, তার মানে 3টি করে ফিনিট ভার্ব থাকতো। 4টি করে সাবজেক্ট থাকলে 4টি করে ফিনিট ভার্ব থাকবে। কেমন? আমরা যে সেন্টেন্সগুলো পেয়েছি এই সেন্টেন্সগুলোতে লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের এই সেন্টেন্সগুলোতে প্রত্যেকটিতে দুটো করে সাবজেক্ট আছে, দুটো করে ফিনিট ভার্ব আছে। তাহলে আমরা এই যে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি, এই কমপ্লেক্স সেন্টেন্সের একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। সেটি কি? যে কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট এবং একাধিক ফিনিট ভার্ব থাকতে হবে। ওকে, নেক্সট, ফার্স্ট সেন্টেন্স, উই হ্যাভ আ কার হুইচ ইজ মেড ইন জাপান। আমরা এই সেন্টেন্সটিকে যদি দুটো অংশে ভাগ করি, উই হ্যাভ আ কার একটি অংশ, হুইচ ইজ মেড ইন জাপান একটি অংশ। এখন উভয় অংশেই সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে। তাহলে এই সেপারেট কেন? আলাদা করতে হবে কেন? হ্যাঁ, দেখো কেন আলাদা করতে হচ্ছে। উই হ্যাভ আ কার, ধরে নাও পরের অংশটি হুইচ ইজ মেড ইন জাপান, এই অংশটি সেন্টেন্সটিতে নেই, জাস্ট এই অংশটুকু আছে, উই হ্যাভ আ কার, সেন্টেন্সটি এখানেই শেষ। তাহলে উই হ্যাভ আ কার এই সেন্টেন্সটি, এই অংশটি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে কি না? ইয়েস, সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে এবং একটি গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেছে। তাহলে উই হ্যাভ আ কার, একটি সাবজেক্ট আছে, একটি ফিনিট ভার্ব আছে এবং এটি কি মিনিংফুল মনে হচ্ছে? অবশ্যই এটা মিনিংফুল, অর্থপূর্ণ হয়েছে, উই হ্যাভ আ কার। ওকে, পরে আরেকটি যে অংশ আছে হুইচ ইজ মেড ইন জাপান। এখন ধরা যাক উই হ্যাভ আ কার এই অংশটি নেই, জাস্ট হুইচ ইজ মেড ইন জাপান এই অংশটি আছে। এখানেও একটি সাবজেক্ট আছে, এখানে একটি ফিনিট ভার্ব আছে। এই অংশটি উই হ্যাভ আ কার, উই হ্যাভ আ কার এই অংশটির মতো করে হুইচ ইজ মেড ইন জাপান অংশটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে কি না? একটু ভেবে নাও। ইয়েস, হুইচ ইজ মেড ইন জাপান এই অংশটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থাৎ এটি মিনিংফুল হচ্ছে না। কেন? এখানেও তো একটি সাবজেক্ট আছে, এখানেও তো একটি ফিনিট ভার্ব আছে, তাহলে এটি কেন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না? হ্যাঁ, আসলেই হুইচ ইজ মেড ইন জাপান এখানে এই অংশটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, এই অংশটি উই হ্যাভ আ কার, উই হ্যাভ আ কার এই অংশটির সঙ্গে যখন অ্যাটাচড হচ্ছে, জয়েন হচ্ছে, তখন ওটা সহ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে। এই জন্য এখানে আমরা দুটো অংশ করেছি। একটি অংশ উই হ্যাভ আ কার এই অংশটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে, বাট হুইচ ইজ মেড ইন জাপান এই অংশটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না। আর এখানেই হচ্ছে এদের পার্থক্য। এই পার্থক্য অনুযায়ী এই অর্থবহতার দিক থেকে এই যে দুটো পার্ট আমরা পেলাম, এই পার্ট দুটোর গ্রামাটিক্যালি নাম আছে। কেমন? সে নামটি কি? প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে উই হ্যাভ আ কার, প্রিন্সিপাল ক্লোজ বলবো, এটাকে আমরা মেইন ক্লোজও বলতে পারি। আবার হুইচ ইজ মেড ইন জাপান এটিকে আমরা, এটি যেহেতু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছেন, এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বা এটাকে হেল্পিং ক্লোজও বলতে পারি। কেমন?
হেল্পিং ক্লোজ, অ্যাসিস্ট্যান্ট ক্লোজ বা সাবঅর্ডিনেটিং ক্লোজ, কেমন? তাহলে এই যে দুটো অংশ উই হ্যাভ আ কার পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে, অর্থাৎ মিনিংফুল হয়েছে, যার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। হুইচ ইজ মেড ইন জাপান, এই অংশটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না এবং এটির নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ বা হেল্পিং ক্লোজ। ওকে, একইভাবে নাম্বার 2তে আসো, হোয়েন দ্য ক্লাস ওয়াজ ওভার। যদি এই অংশটিকে আমরা আলাদা করে নিই, এখানে হোয়েন দ্য ক্লাস ওয়াজ ওভার, চিন্তা করো এটি কি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে, মিনিংফুল হচ্ছে? বাট দ্য স্টুডেন্টস স্টুড আপ, শুধু এতটুকু যদি বলি দ্য স্টুডেন্টস স্টুড আপ, হোয়েন দ্য ক্লাস ওয়াজ ওভার মনে করো এই অংশটি নেই, শুধু দ্য স্টুডেন্টস স্টুড আপ, এটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে কি না? অবশ্যই পারছে। তাহলে আমরা 1 নম্বর সেন্টেন্সে যেমন দুটো পার্ট পেয়েছি, একটি প্রিন্সিপাল ক্লোজ, অপরটি সাবঅর্ডিনেট ক্লোজ। 2 নম্বর সেন্টেন্সে সেম কেস, এখানে দ্য স্টুডেন্টস স্টুড আপ, এটি প্রিন্সিপাল ক্লোজ, কারণ এই অংশটি পূর্ণাঙ্গ অর্থ দিতে পারছে, কিন্তু হোয়েন দ্য ক্লাস ওয়াজ ওভার এই অংশটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এটির নাম হবে কি সাবঅর্ডিনেট ক্লোজ। নাম্বার 3, অ্যাজ দ্য বয় ওয়াজ লেট, অ্যাজ দ্য বয় ওয়াজ লেট, এখানেই আমি থেমে যাই। এখানেই যদি আমরা থেমে যাই তাহলে অ্যাজ দ্য বয় ওয়াজ লেট এই অংশটি অর্থপূর্ণ হচ্ছে না, কিন্তু হি মিসড দ্য ক্লাস, হি মিসড দ্য ক্লাস এই অংশটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে, কাজেই হি মিসড দ্য ক্লাস হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লোজ, অ্যাজ দ্য বয় ওয়াজ লেট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, নাম্বার 4, উই ইট সো দ্যাট উই মে লিভ, উই ইট, আমি এখানেই থেমে গেলাম, উই ইট এটি একটি অংশ, সো দ্যাট উই মে লিভ, সো দ্যাট উই মে লিভ এটি কি পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে? পারে না, তাই সো দ্যাট উই মে লিভ হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লোজ, আর উই ইট প্রিন্সিপাল ক্লোজ। একইভাবে আই স দ্যাট দে ওয়ার মেকিং আ নয়েজ, I saw that they were making a noise, I saw এটি কি মিনিংফুল হচ্ছে, বাট দ্যাট থেকে যদি আমি আলাদা করে নেই দ্যাট দে ওয়ার মেকিং আ নয়েজ, এটি কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না আই সকে ছাড়া। তাহলে এই 5টি সেন্টেন্সের প্রত্যেকটিতে যেমন একাধিক সাবজেক্ট পেয়েছি, একাধিক ফিনিট ভার্ব পেয়েছি, ঠিক একইভাবে প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একাধিক কি পেলাম? পার্ট পেলাম, একাধিক ডিভিশন পেলাম, এবং এই ডিভিশনগুলোর নাম কি? প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ এই 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেকটিতে একাধিক ক্লোজ আছে, যার একটির নাম প্রিন্সিপাল ক্লোজ, অপরটির নাম সাবঅর্ডিনেট ক্লোজ। এখন কথা হলো প্রিন্সিপাল ক্লোজ কতগুলো থাকা যেতে পারে? প্রিন্সিপাল ক্লোজ কেবল একটিই থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ একাধিক থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে আরেকটি বৈশিষ্ট্য পেলাম যে এই কমপ্লেক্স সেন্টেন্স হতে হলে প্রত্যেকটা সেন্টেন্সে কমপক্ষে 2টো করে ক্লোজ থাকতে হবে, একটি করে হবে প্রিন্সিপাল ক্লোজ, অপরগুলো হবে সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, এখন এই প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ, এই যে দুটো ক্লোজ, এই ক্লোজ দুটোকে কে ধরে রাখবে, কে জয়েন করে রাখবে? দেখো, হুইচ, 1 নম্বর সেন্টেন্সে হুইচ ও ধরে আছে দুটো পার্টকে, এখানে হুইচটা কি কারের পরিবর্তে বসেছে, নাউন কার, অর্থাৎ নাউন কারের পরিবর্তে বসেছে হুইচ, তার মানে এটি প্রোনাউন, এবং যেহেতু দুটো অংশকে রিলেট করেছে, জয়েন করে দিয়েছে, এই জন্য এটাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলছে। তার মানে 1 নম্বর সেন্টেন্সে পার্ট দুটো অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ, এই ক্লোজ দুটো রিলেটিভ প্রোনাউন হুইচ দ্বারা যুক্ত আছে। নাম্বার 2, হোয়েন দ্য ক্লাস ওয়াজ ওভার দ্য স্টুডেন্টস স্টুড আপ, এখানে দ্য ক্লাস ওয়াজ ওভার দ্য স্টুডেন্টস স্টুড আপ এই অংশ দুটো সংযুক্ত হয়েছে কার দ্বারা? সংযুক্ত হয়েছে কনজাংশন হোয়েন দ্বারা, কনজাংশন হোয়েন দ্বারা।
একইভাবে নাম্বার 3-তে কনজাংশন অ্যাজ দ্বারা, বাট নাম্বার 4-এ সো দ্যাট, একই বলা হচ্ছে কি কনজাংশনাল ফ্রেজ। আবার এখানে দ্যাটও কিন্তু এখানে একটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আরেকটি বৈশিষ্ট্য যুক্ত হলো যে কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট, প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ একে অপরের সঙ্গে যুক্ত হবে কখনো রিলেটিভ প্রোনাউন দ্বারা, কখনো বা কনজাংশন দ্বারা, কখনো বা কনজাংশনাল ফ্রেজ দ্বারা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স? ইয়েস, আমরা এক কথায় যদি বলি তাহলে বলা যেতে পারে আ কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট হ্যাভ আ প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড one or more subordinate clauses. That means a sentence which has a principal clause and at least one subordinate clause is called a complex sentence. In details, যদি আরও ব্যাপক আকারে আমরা সেন্টেন্সটি সংজ্ঞায়িত করতে চাই তাহলে কি আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি না? যেমন যেসব সেন্টেন্সে একাধিক সাবজেক্ট, একাধিক ফিনিট ভার্ব, দ্যাট মিন্স একাধিক ক্লোজ থাকে, যে ক্লোজগুলোর একটি প্রিন্সিপাল ক্লোজ, অপরগুলো সাবঅর্ডিনেট ক্লোজ, যে সাবঅর্ডিনেট ক্লোজটি বা সাবঅর্ডিনেট ক্লোজগুলো প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে রিলেটিভ প্রোনাউন, কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ দ্বারা যুক্ত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, সেই সব সেন্টেন্সকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন প্রশ্ন এসে যায়, সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সের পার্থক্য কোথায়? খুব ইজি ব্যাপার, যে সিম্পল সেন্টেন্সে জাস্ট অনলি ওয়ান সাবজেক্ট, অনলি ওয়ান ফিনিট ভার্ব, দ্যাট মিন্স অনলি ওয়ান ক্লোজ ছিল। বাট কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট, একাধিক ফিনিট ভার্ব তথা একাধিক ক্লোজ, যার একটি প্রিন্সিপাল ক্লোজ, অপরগুলো সাবঅর্ডিনেট ক্লোজ, এবং এই প্রিন্সিপাল ক্লোজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লোজগুলো কোনো রিলেটিভ প্রোনাউন, কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ দ্বারা যুক্ত থাকে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনাটি তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স চেনাতে অনেকটাই হেল্পফুল হবে এবং আমরা নেক্সট ক্লাসে চিনে নেব কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।